তো আজকের ক্লাসটি আমরা পুরোটাই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে করব আর কি। অর্থাৎ কি ইলেকট্রন বিন্যাস করতে যেই যেই কনসেপ্ট গুলোর প্রয়োজন প্রত্যেকটা আমরা আগের ক্লাসে যেগুলো আলোচনা করেছি প্রত্যেকটাকে আমি সামারাইজড করে আজকে পুরোটাই আমরা ইলেকট্রন বিন্যাসের উপরে করব। তো ইলেকট্রন বিন্যাসে যার যেখানে একটু অসুবিধা আছে তোমরা প্রত্যেকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো, তাহলে আশা করব তোমাদের আর ইলেকট্রন বিন্যাসের উপরে কোনো রকম সমস্যা থাকবে না। দেখো আজকের ক্লাসে ইলেকট্রন বিন্যাসের কনসেপ্টের সঙ্গে আমরা 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টের ধরে ধরে তাদের ইলেকট্রন বিন্যাসগুলো করব এবং তার সঙ্গে কিছু ক্যাটায়ন এবং কিছু অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসও করব, যাতে তোমাদের যার যেখানে প্রবলেম আছে সেগুলো প্রত্যেকটা যেন সলভ হয়ে যায় সেই দিকে খেয়াল রেখেই আমি আজকে ক্লাসটা নেব। তাহলে দেখো প্রথমে আমাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য যে জিনিসটা প্রয়োজন, দেখো যে তোমরা এর আগে দিনে দেখেছিলে যে আমরা ইলেকট্রন বিন্যাসটাকে কি করলাম, যে এরকম 1s 2s 2p এইভাবে প্রকাশ করেছিলাম। সে এই এনার্জির স্তরগুলো কোনটা কি সেটা সম্বন্ধে যারা এখনো বুঝতে পারোনি তাদেরকে বলছি তোমরা একটু দেখো, তাদের জন্য একটু বলে নিয়ে তারপরে আমরা পরের পার্টিতে আসছি। দেখো এখানে যখন আমরা কোনো একটা এনার্জির স্তরকে, এগুলো একটা উপকক্ষপথ, এদেরকে যখন আমরা প্রকাশ করব তার জন্য আমরা কি করি না, এই n এবং l এই দুটি কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করি, তাই তো। এবার n মানে কি, n মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে গিয়ে বোরের ওই যে আমরা পড়েছিলাম বোরের অনুযায়ী যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এবং l হচ্ছে কি এখানে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিওমিথাল কোয়ান্টাম সংখ্যা। এবার দেখো এবার যখন আমরা এনার্জি স্তরটাকে প্রকাশ করব তখন আমার n এবং l দুটারই মানের প্রয়োজন পড়বে, তাই কি না। দেখো এখানে ব্যাপারটা কিরকম, এই l এর মান আমরা হচ্ছে জানি কি যে n এর উপর ডিপেন্ড করে কি হয় না l আসে, n এর উপর নির্ভর করে l এর মান আসে। এবার n এর মান কি হবে, মানে l এর মানটা কি হবে না, n এর মান যা হবে তার উপর ডিপেন্ড করবে। কিরকম দেখো, যদি n এর মান কি বললাম, যদি n এর মান 1 হয় তাহলে l এর মান কি হবে, l এর মান হয় 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তো তাহলে n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কি হবে না 0 হবে। একইভাবে n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কি হবে 0 1 হবে। একই রকম ভাবে যদি n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কি হবে 0 1 2 এটা হবে। একইরকম ভাবে n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কি হবে 0 1 2 3 এরকম হবে। একইরকম ভাবে l এর মান যদি 0 হয় 1 হয় 2 হয় 3 হয় 4 হয়, করেছিলাম s, তারপরে 1 দিয়ে p, তারপরে হচ্ছে গিয়ে তোমার এই হচ্ছে 2 দিয়ে আমরা কি করি না d দিয়ে প্রকাশ করি, যেটা s মানে শার্প ছিল, p মানে প্রিন্সিপাল, d মানে ডিফিউজ, তারপরে f মানে ফান্ডামেন্টাল, ঠিক আছে। এবার 4 কে আমরা g দিয়ে প্রকাশ করি। এগুলো একটা কি বললাম, একটা সিম্বল যেগুলো হচ্ছে স্পেকট্রোস্কোপিক সিম্বল দিয়ে আমরা প্রকাশ করি। তো তাহলে যেখানে আমরা জিরোটা, যখন আমরা l এর মান 0 হবে সেটাকে s বলবো। এবার দেখো আমরা কি বললাম, এবার এর ভিত্তিতে তার মানে কি এই প্রথম যে কক্ষপথটা আছে তার আন্ডারে একটা উপকক্ষপথ আছে যেটা হচ্ছে কি s। যেমন 2 নম্বর কক্ষপথের আন্ডারে কি আছে, দুটো আছে, একটা s আছে একটা p আছে। 3 নম্বর কক্ষপথের আন্ডারে কি আছে না তিনটা আছে, একটা s আছে p আছে d আছে, তিনটা উপকক্ষপথ আছে। এবার 4 নম্বর কক্ষপথে কটা আছে না চারটা আছে, s p d f এরকম চারটা আছে। এবার আমরা কি করবো, দেখো এই যে বিভিন্ন রকম এনার্জি স্তরগুলো হলো মানে উপকক্ষপথ গুলো হলো, তাদেরকে আমরা পাশাপাশি লিখবো। আমি একটু এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, যাদের অসুবিধা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে এই জায়গাটা থেকে তোমাদের আর প্রবলেম হবে না। এই জায়গা থেকে আমি বলছি প্রসেসটা এই জায়গা থেকে শুরু করবে, তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। কি করবে, যখন ধরে নাও তোমাকে কোনো একটি এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস করতে বলা হলো, তখন তুমি কি করবে, প্রথমে খাতার সাইডে এইভাবে লিখে নেবে। প্রথমে হচ্ছে কি 1s লিখবে। 1s মানে কি 1 নম্বর কক্ষপথে একটাই উপকক্ষপথ যেটা হচ্ছে কি 1s। আচ্ছা একটু এদিকে লিখি, আচ্ছা কি 1s, তারপরে হচ্ছে কি আছে না হচ্ছে 2s 2p, ঠিক আছে। যেমন 2 নম্বর কক্ষপথে দুটো আছে। 3 নম্বর কি আছে 3s 3p 3d আছে। তারপরে 4s 4p 4d, এবার প্রত্যেকটা লিখে নেবে 4f, তারপরে হচ্ছে গিয়ে 5s 6f এরকম চলতে থাকবে। এবার তুমি কি করবে, নেক্সট কি করবে, এটা যখন হয়ে গেল এটা পাশে তুমি লিখে নিলে, লিখে নেওয়ার পরে কি করবে বলো দেখি। এবার না তোমরা ওই যে বলেছিলাম আব্বা প্রিন্সিপাল থেকে একটা সূত্র বলেছিলাম, এইভাবে এগুলোকে কাটবে, মানে কে কার পরে কে আসবে সেগুলোকে প্রথমে দেখে নেবে যে কার পরে কে আসবে, মানে এটা শক্তি স্তর অনুযায়ী প্রথমে সাজিয়ে নেবে।
তাহলে কি করবে, প্রথমে সাজিয়ে নেওয়ার পরে তোমার হচ্ছে গিয়ে, আচ্ছা আরেকটা জিনিস একটু বলো, যে এক একটা উপকক্ষপথ মানে যে এস অরবিটাল গুলোতে এক একটা এস মানে উপকক্ষপথের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে, সেটা আমরা জানি যে এস এর মধ্যে ম্যাক্সিমাম কটা থাকতে পারে, দুটো থাকতে পারে, কারণ এস এর অরবিটাল কি একটাই অরবিটাল, আর একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। সেটা কে বলেছিল না হচ্ছে গিয়ে তোমার পাউলি বলেছিল যে একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। তারপরে হচ্ছে গিয়ে পি তে তিনটা অরবিটাল আছে, তার মানে তিনটা অরবিটাল মানে কি 6টা ইলেকট্রন থাকতে পারবে, ডি তে ম্যাক্সিমাম 10টা থাকতে পারবে, এফ এ ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারবে, তাই তো। তাহলে এখানে চলে আসো। তো তাহলে এখানে আমরা কি করব, যে তোমরা সবসময় এই স্টেপটা ফলো করবে। কিরকম দেখো, 1s এস এ দুটো ম্যাক্সিমাম থাকতে পারবে, 2s ম্যাক্সিমাম দুটো, তারপরে 2p ম্যাক্সিমাম 6টা, তারপরে 3s দুটা, তারপরে 3p 6, তারপরে 3d 10, তারপরে হচ্ছে 4s, আচ্ছা 10টা পরে আসবে মানে d তে পরে ঢোকাবে, মানে হচ্ছে 4s 2, তারপরে 3d 10। মোটামুটি এই পর্যন্ত তোমাদের যা যা ইলেকট্রন বিন্যাস করতে বলবে তাদেরকে এই প্রসেসে হয়ে যাবে। এখানে আমি কি করলাম দেখো, আমি বললাম কি যে সবার প্রথমে 1s আসবে, 1s, ঠিক আছে, তারপরে 2s আসবে, 2s, তারপরে হচ্ছে এবার উপর থেকে শুরু আবার, তারপরে 2p আসবে, 2p লিখলাম, তারপরে 3s আসবে এখান থেকে, এই জায়গাটা যদি বুঝতে পারবে এখন দেখো কি বললাম, প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে আবার এখান থেকে শুরু 3p, 4s, তারপরে 3d, তারপরে 4p, 5s, এইভাবে। তো আমি প্রত্যেকটা এক একটা অরবিটালে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারবে সেই হিসেবে আমি সাজিয়ে লিখে রেখেছি, ঠিক আছে। এটা হলো। এবার সাপোজ ধরো না তোমাকে বলা হলো যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো। হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি হবে বলো, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি হবে না, হচ্ছে তোমার হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, তাহলে কি করব না আমরা এইভাবে সাজাবো, তাহলে 1s লিখবো। এবার একটা এস এ ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো থাকতে পারে, কিন্তু তোমার কাছে আছেই তো একটা ইলেকট্রন, তাহলে তুমি এখানে একটা রেখে দেবে, তাহলে এটা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। একরকম ভাবে তোমার যদি ধরে নাও হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করবে, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত 2, তাহলে হচ্ছে কি এখান থেকে তুই ইলেকট্রন বিন্যাস করবে কি, এখন তো 1s আসবে, এবার তো দুটো ইলেকট্রন, তাই 2s এ দুটো থাকতে পারে, তারপরে বাকিগুলো তো দরকার নেই, কারণ বাকিগুলো তো ইলেকট্রনই নেই, তাই জন্য বাকিগুলো লিখতে হবে না। একই রকম ভাবে তুমি যদি লিথিয়ামের করো, তাহলে লিথিয়ামের কি হবে বলো, লিথিয়ামের হচ্ছে কি এখানে 1s, তারপরে 2s, এবার তিনটা ইলেকট্রন আছে, তিনটা ইলেকট্রন কোথায় রাখবে, প্রথমে হচ্ছে 1s এর ম্যাক্সিমাম দুটো থাকতে পারে, তাহলে দুটো রাখলে, বাকিটা নিয়ে এসে তুমি s এর মধ্যে এখানে রাখলে, তাহলে এখানে কত হলো, এখান থেকে তুমি হচ্ছে গিয়ে একটা রেখে দিলে, তাহলে এটা হয়ে গেল লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবং এদের অরবিটাল গুলো আমরা পাশাপাশি লিখার চেষ্টা করব, পাশাপাশি লিখে দেবো যে 1s এইভাবে লিখবো, মানে s অরবিটালটাকে আমরা এইভাবে এই একটা বক্স দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে এখানে ইলেকট্রন গুলো কিভাবে ঢোকাবে না, এইভাবে একটা করে ইলেকট্রন সিম্বল দিয়ে দেবে, যেটা সবসময় হচ্ছে বিপরীত স্পিনে দেবে আর কি, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পেরেছো। একই রকম ভাবে প্রত্যেকটা এইভাবে যদি করতে থাকি, তাহলে দেখবে যখন আমরা ধরে নাও বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো, বেরিলিয়ামের কত 4, তাহলে এটা তোমরা এখন বুঝতে পেরে গেছো কিভাবে করবে না, হচ্ছে লিখবে প্রথমে 1s, তারপরে 2s, ইলেকট্রন কত আছে 4টা, তাহলে 1s এ প্রথম দুটো রাখবো, বাকি যে ইলেকট্রন নেক্সট অরবিটালে চলে যাবে, তাহলে এখানে বাকি কত দুটো আছে, তাহলে এখানে দুটাই থাকতে পারে, তাহলে এখানে দুটো রেখে দেবো, ঠিক আছে। এইভাবে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এবার দেখবে বইতে অনেক সময় কি করা থাকে না, বইতে হচ্ছে কি এখানে এই ভেতরের গুলোকে মানে নোবেল গ্যাসের কনফিগারেশন দিয়ে এদেরকে আমরা প্রকাশ করি, কারণ বারবার করে 1s, এটা তো সবার ক্ষেত্রে, এরপরে যত আসবে বোরনের ক্ষেত্রে দেখো, বোরনের ক্ষেত্রে যদি মানে ইলেকট্রন বিন্যাস, তাহলে কি আসবে 1s2, 2s2, তারপরে কি নেক্সট কি চলে আসবে 2 পরে কি 2p আছে এখানে, তাহলে p তে একটা থাকবে। এবার কি করা হয়, এই যে 1s টা যেহেতু সবার ক্ষেত্রে এখন কমন হয়ে যাবে 10 নম্বর পর্যন্ত, মানে হচ্ছে যে একদম নিয়নের আগে পর্যন্ত, তখন কি করা হয় এখানে এই 1s টাকে আমরা কি করতে পারি, দেখো এটাকে আমরা ইকুইভ্যালেন্স এইভাবেও লিখতে পারি যে এই 1s টা কার সঙ্গে মিলে যাচ্ছে, নোবেল গ্যাস হিলিয়ামের সঙ্গে মিলছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি HE লিখে নিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে এটা রেখে তারপরে বাকিটা 2s 2f এ লিখতে পারি। তাহলে কি হলো দেখো, বারবার করে আমাকে 1s টা লিখতে হচ্ছে না, এটা লিখে দিলে কি হচ্ছে কি আমাদের একটু সুবিধা হবে। একই রকম ভাবে তোমার আরেকটা জিনিস বলছি, দেখো ধরো না তুমি হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাস করবে হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম, আর বললাম ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করবে, ম্যাগনেসিয়ামের কত হয় 12, চলো এটাকে ইলেকট্রন বিন্যাসটা করো। তারপরে আরেকটা কথা বলছি কি হবে, দেখো যে একই রকম আমি কি বললাম, প্রথমে 1s আছে, তারপরে 2s আছে, তারপরে 2p আছে, তারপরে 3s আছে, তারপরে 3p আছে, এইভাবে মোটামুটি কয়েকটা আগে লিখে নাও, ঠিক আছে। এটুকু আমি তুমি লিখে নিতে পারো, 1s এ একটাই, 2s এ দুটা, হচ্ছে 2 নম্বরে দুটা, একটা 2s একটা 2p। এবার 3 এর ক্ষেত্রে তিনটা আসবে, একটা 3s, তারপরে 3p, তারপরে 3d, ঠিক আছে, এইভাবে আসবে। এবার তোমার ইলেকট্রন কটা আছে সেটা তুমি ওইভাবে সাজাতে থাকো। তাহলে এস এ ম্যাক্সিমাম কটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তাহলে এখানে দুটো দিয়ে দাও,
তোমার 12টার মধ্যে 2টা এখানে ঢুকলো, বাকি 10টা আছে। এই এস এ ম্যাক্সিমাম করা থাকতে পারে 2টা থাকতে পারে, তাহলে 2টা দিয়ে দিলে, তাহলে 4টা চলে গেল, তোমার থাকলো আর 8টা। এবার এখানে পি তে ম্যাক্সিমাম করা থাকতে পারে 6টা থাকতে পারে, 6টা দিয়ে দিলে, তাহলে কত হয়ে গেল তোমার 10টা হয়ে গেল। বাকি কটা থাকলো 2টো, তাহলে এখানে 3s এ তোমার 2টো দিয়ে দাও, হয়ে গেল। তাহলে ইলেকট্রন বিন্যাস পি দরকার নেই, তাহলে পি টাকে বাদ দিয়ে দাও। তাহলে এটা কি হয়ে গেল না, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। বুঝতে পেরে গেছো? এবার দেখো এখানে একটা জিনিস কি, যখন নিয়নের ইলেকট্রন বিন্যাস করবে, নিয়নের কত হয় 10, নিয়নের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে বলো, 1s2 2s2 2p6 3s 2p6 পর্যন্ত হবে না, যে তোমার 10টা, তো তাহলে এই 2টা 4টা এখন 6টা 10টা হয়ে গেছে। তাই জন্য কি করা হয় দেখো, ম্যাগনেসিয়ামটাকে আমরা না এইভাবে এটুকু তো কমন, নিয়নের সঙ্গে কমন হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমরা সবসময় যে বাকি এলিমেন্ট গুলো আছে তাদেরকে শর্টকাটে লেখার জন্য, কারণ এখন তো শর্টকাটে যত শর্টে আমরা লিখতে পারবো, তো শর্টে লেখার জন্য কি করা হয়, ওদের নোবেল গ্যাসের কনফিগারেশনটাকে লিখে নিয়ে তারপরে পরেরটুকু লিখা হয় আর কি। তাহলে এটুকু তো তোমার নিয়নে 10 পর্যন্ত তো নিয়নের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না, থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়নকে রেখে তারপরে এখান থেকে 3s2 এইভাবে লিখতে পারি। তাহলে যখন এটা লিখছি তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা ম্যাগনেসিয়ামের তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাসকে বোঝাচ্ছে, যেখানে কি হচ্ছে নিয়নের তো 10, তাহলে এর 10টা আর এই 2টা মিলে 12 হয়ে গেল। একটু বোঝা গেছে? আচ্ছা, তারপরে চলো নেক্সট চলে আসো। তাহলে আমরা ধরে নাও আমি সিলিকনের ইলেকট্রন বিন্যাস করবো। সিলিকনের কত 14, তাহলে এই যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 14 ক্ষেত্রে কি হবে, তোমার যদি এখান থেকে তুমি যদি নিয়নকে আগে লিখে দাও, ঠিক আছে, তুমি তো আলাদা করে ওটা লিখবেই, শর্টে তো পরে লিখবে, আগে শর্টটা দেখো, শর্টটা আমি লিখছি তারপরে দেখো পরে ওটা হবে। নিয়নকে কি হবে, নিয়নের এখানে 10টা ইলেকট্রন আছে, তাহলে নিয়নকে প্রথমে লিখে দিলে, তারপরে 3 থেকে শুরু হবে, তারপরে আছে 3s 3p, তারপরে 3d এভাবে চলতে থাকবে। এবার তোমার আছে 14টা, তার মধ্যে 10টা তুমি নিয়নকে দিয়ে হয়ে গেল, 10টা তোমার ক্যান্সেল হয়ে গেল, বাকি পড়ে থাকলো 4টা। এবার 4টা তুমি এখানে বসাবে, তাহলে এস এ ম্যাক্সিমাম কটা থাকতে পারে, 2টা থাকতে পারে, আর 3p তে তাহলে ম্যাক্সিমাম 6টা থাকতে পারে, কিন্তু তোমার কাছে আছে কটা, 2টো আছে, তাহলে p তে তুমি 2টো রেখে দাও, আর বাকিগুলো রাখতে হবে না। তাহলে এটা হয়ে গেল কি নিয়নের ইলেকট্রন বিন্যাসকে আমরা এইভাবে লিখে দিতে পারলাম, ঠিক, মানে সরি হচ্ছে গিয়ে সিলিকনের ইলেকট্রন বিন্যাসকে আমরা এইভাবে লিখে দিতে পারলাম, ঠিক আছে। এইভাবে তোমরা একই রকম ভাবে কাজ করবে। আর চলো আর্গনের করো। আর্গনের কি হবে বলো, আর্গনের কত হয় 18 কত করো, 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে দেখো কি হচ্ছে গিয়ে এই পর্যন্ত 10টা হয়ে গেল, এখানে 8টা, তাহলে 18টা হয়ে গেল। তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস সেটা হলো। একই রকম ভাবে যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, পটাশিয়ামের কত 19 করলে কি হবে বলো, তাহলে একই রকম ভাবে ওই 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত 18 হলো। এরপরে কি আসবে 3d আছে, তারপরে 4s আছে। এবার বলো 3d আর 4s এর মধ্যে কাতে ইলেকট্রন আগে ঢুকবে, 3d তো শক্তি বেশি, যেটা n+l সূত্র বলেছিলাম, কি বলেছিলাম না n+l, এই সূত্র অনুযায়ী যার n+l এর মান কম হবে তার হচ্ছে গিয়ে কি হবে না, হচ্ছে গিয়ে তোমার এনার্জিটা কম হবে, সেখানে ইলেকট্রনটা আগে ঢুকবে। আর যদি n+l যদি দুজনেরই সমান হয়ে যায়, তো তাহলে যার n এর মান কম হবে তার শক্তি কম, অর্থাৎ কি ইলেকট্রনটা সেখানে আগে। তাহলে যেহেতু এখান থেকে 3d এবং 4s এর ক্ষেত্রে 4s এর এনার্জিটা কম হবে, তাহলে ইলেকট্রনটা আগে 3d তে না ঢুকে কোথায় ঢুকবে না 4s এ ইলেকট্রনটা ঢুকবে, এবং সেই একটা এখানে রেখে দেবে। এবার এখানে মজার জিনিসটা কি দেখো, এত বড় ইলেকট্রন বিন্যাসটাকে আমরা একসঙ্গে না লিখে সেটাকে আমরা আর্গন মানে নোবেল গ্যাস তার ইলেকট্রনিক কনফিগারেশনের সাহায্যে প্রকাশ করতে পারি। তাই জন্য দেখো এটুকু যেহেতু আমার আর্গনের সঙ্গে তোমার কমন হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমরা এখান থেকে কি বলতে পারি না হচ্ছে কি তোমার আর্গনকে লিখে দিতে পারি, এটুকু জায়গার মধ্যে লিখে দিলাম, আর্গনের 18 হয়ে গেল, বাকি কি থাকলো 4s আছে। তাই আচ্ছা, আর্গন কত পর্যন্ত হচ্ছে তোমার, এইটুকু হচ্ছে 10 আর 6 মানে 18, তাহলে আর্গন এটা হলো, এবং 4s এ একটা ইলেকট্রন আছে, তাহলে এখান থেকে তুমি লিখে দিলে এটা কার হলো না পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। একরকম যদি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে বলো ক্যালসিয়ামের কি হবে, ক্যালসিয়ামের 20, তাহলে ক্যালসিয়াম কি হবে একই রকম ভাবে লিখবো, এটা 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে তোমার 3d তে ঢুকবে না 4s2, এটা হয়ে যাবে। তাহলে এটুকু জায়গার মধ্যে কি আমরা এটা এত বড় লিখবো, লিখবো না, তো এটা কি লিখবো, এখানে আর্গন লিখে দিব, আর্গন লিখে দিলাম, আর বাকি কি থাকলো না 4s2, তাহলে আর্গনের 18 আর এই s এর দুটা মিলে 20টা ইলেকট্রন ক্যালসিয়ামের হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, আবার সেটাকে শর্ট করে আমরা আর্গন 4s2 ও লিখতে পারি। বোঝা গেছে এটুকু। তাহলে এখন ভাবে সন্ধিগত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো বলো, সন্ধিগত মৌলগুলো, তাহলে তো পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ হয়ে গেছে আমাদের, একটা ট্রিক্স বলে দিয়েছিলাম এর আগের ক্লাসে, যদি ওটা না দেখে থাকো তাহলে ভিডিও লিংকে দেওয়া আছে, সেই ভিডিওটা এক্ষুনি দেখে নাও। দেখো কি বললাম, সন্ধিগত মৌলগুলো কিভাবে করব। সন্ধিগত মৌল ধরে নাও আমরা করব স্ক্যান্ডিয়াম, তো স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয় 21, তাহলে কি করবো একই রকম ভাবে তোমার 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে কি আছে তোমার 2p6,
তারপরে 3s2 3p6 তারপরে বলো 3d এবং 4s। ঠিক আছে, এবার এখান থেকে দেখো তোমার এই পর্যন্ত তোমার তো 18 হয়ে গেল, এই পর্যন্ত 18 হলো, তোমার আছে 21টা। তাহলে নেক্সট দুটা কোথায় যাবে, এখানে গেল, এখানে গিয়ে তাহলে 20টা হলো। তারপরে যখন আর কোনো এখান থেকে তো যখন আর ইলেকট্রন, তারপরে কি 3d টা ফাঁকা পড়ে আছে, s যখন পূর্ণ হয়ে গেল তখন d তে ইলেকট্রন ঢোকা শুরু হবে। তাহলে এখান থেকে তোমার d তে একটা ইলেকট্রন থাকবে। তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসকে আমরা এইভাবেও লিখতে পারবো, এইভাবে লিখতে পারি, বা আমরা এইটুকু জায়গায় আমরা কি লিখতে পারবো, কাকে লিখতে পারবো, আর্গনকে লিখতে পারবো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর্গন লিখে নিয়ে, তাহলে আর্গন মানে কেমন, তারপরে কি আছে না 3d1, তারপরে হচ্ছে 4s2। তাহলে আমরা দেখো এত বড় না লিখে এটাকে আমরা শর্টকাটে এইভাবেও লিখে দিতে পারি। তাই জন্য বইয়ে দেখবে কোথাও কোথাও এইভাবেও কিন্তু ইলেকট্রন বিন্যাসটা লেখা থাকবে আর কি। ঠিক আছে, তারপরে ধরো না একই রকম ভাবে তোমাকে যদি বলা হয় যে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস কত হবে, ম্যাঙ্গানিজের তো 25 হয়, যেটা হচ্ছে কি ম্যাঙ্গানিজের, তাহলে কি করবে বলো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে তাহলে কি করবো, তাহলে একই রকম ভাবে আমরা আর্গনকে লিখে দিতে পারি। আর্গনকে প্রথমে লিখলে, আচ্ছা প্রথমে বড়টাই লিখো, কি লিখবে 1s2 2s2 2p6, তারপরে 3s2, তারপরে 3p6, তারপরে 3d, তারপরে 4s আগে ইলেকট্রন ঢোকাও, 4s এ দুটো ইলেকট্রন থাকবে, এবং হচ্ছে d তে কটা থাকবে না হচ্ছে 25টা, মানে কি 5টা ইলেকট্রন থাকবে, তাহলে এখানে 5টা একটা থাকবে। তাহলে এটা হচ্ছে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস হলো। তাহলে এটাকে আমরা শর্টকাটে কিভাবে লিখতে পারবো বলো, তাহলে এইটুকু জায়গায় আমরা আর্গন লিখে দেবো। তাহলে আর্গন লিখে দিয়ে তারপরে কি 3d থাকবে এবং 4s2 থাকবে, এবং d তে 5টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি ম্যাঙ্গানিজের তোমার ইলেকট্রন বিন্যাসটা। তারপরে ধরে নাও তোমার যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করতে চাও, আয়রনের কথা হবে 26 করো, 26 এর ক্ষেত্রে করো প্রথমে 1s2, তারপরে 2s2, তারপরে 2p6। ঠিক আছে, দুইটা এটা গেল, তারপরে 3s আসবে, তারপরে 3p আসবে, তারপরে 3d আসবে, তারপরে 4s আসবে। তাহলে এখান থেকে s এ 2টা রাখলাম, p তে 6টা রাখলাম, তাহলে এই পর্যন্ত তোমার কত হয়ে গেল না 18টা হয়ে গেল। এবার এখানে 2টা রাখলাম, তাহলে 20টা হলো, বাকি কটাতে 6টা আছে, তাহলে d তে আমরা 6টা ইলেকট্রন রেখে দেবো। তাহলে এটুকু আমরা লিখতে পারি কি আর্গন লিখে দিতে পারি, এটুকু জায়গার মধ্যে আর্গনের ইলেকট্রন বিন্যাস এই পর্যন্ত আছে। তো তারপরে লিখবো কি এই পর্যন্ত, তাহলে বাকিটুকু লিখতে হবে, বাকিটুকু 3d6, তারপরে হচ্ছে 4s2, এটা হয়ে গেল কি আয়রনের ইলেকট্রন বিন্যাস। তাহলে এখন প্রত্যেকটা আমরা লিখতে পারবো, কিন্তু ক্রোমিয়াম আর হচ্ছে গিয়ে কপারেরটা একটু এক্সেপশনাল ছিল। ক্রোমিয়ামের 24 এবং কপারের 29, এই দুজনের ইলেকট্রন বিন্যাসটা একটু এক্সেপশনাল ছিল। সেটা কি না আর্গন এই পর্যন্ত তোমার থাকলোই, আর্গন এই পর্যন্ত থাকলোই, কিন্তু তোমার 3d এর ক্ষেত্রে 24, তার মানে এখানে 4টা থাকার কথা ছিল, এটা 4s2 হওয়ার কথা ছিল। কিন্তু কি হয় না এর s থেকে যদি একটা ইলেকট্রন এখানে দিয়ে দেয়, তাহলে এটা হাফ ফিল হয়ে যাবে, এবং আমরা জানি হাফ ফিল এবং ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন গুলো মোর স্টেবল হয়। তো তাই জন্য কি হয়, এটা এই ইলেকট্রনটা এখান থেকে d তে দিয়ে দেবে, তাহলে দিলে কি হবে এখান থেকে 4s1 হয়ে যাবে এবং 3d5 হয়ে যাবে। এখন কপারের ক্ষেত্রে কি হবে, কপারের ক্ষেত্রে আর্গন, তারপরে কি হচ্ছে এখান থেকে 3d থাকবে এবং 4s2 এবং 3d9 হওয়ার কথা ছিল, কিন্তু একরকম ক্ষেত্রে এখান থেকে যদি ইলেকট্রনটা এখানে দিয়ে দেয় d তে, তাহলে কি হয়ে যাবে এখান থেকে 10টা হয়ে যাবে, আর s এ কি হবে না একটা ইলেকট্রন থাকবে, তাহলে ফুলফিল হয়ে যাবে। তাই জন্য এটা মোর স্টেবল, তাই জন্য 4s এ একটা ইলেকট্রনকে রেখে তারপরে ও 3d টা পরিপূর্ণ করে নেবে। ঠিক আছে, তাই জন্য এই দুটো এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন হয়, তাই জন্য এগুলো ইম্পর্টেন্ট, আর বাকিগুলো নরমাল যেভাবে হচ্ছে সেভাবেই হতে থাকবে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এখান থেকে যদি তোমরা যদি বলো যে আরো একটু ট্রিক্স দিয়ে দিতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, তাই জন্য আমরা একটা ট্রিক্স মনে রাখতে পারি। দেখো এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে, সেটা কিন্তু তুমি বইতে কিন্তু এটা পাবে না, সেটা আমি বলে দিচ্ছি যে 21 থেকে 30 পর্যন্ত সন্ধিগত মৌলগুলো যাদের ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখার সিম্পল ট্রিক্স একটা আছে, সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। কিন্তু আমি তোমাদেরকে বলবো, তোমরা যেহেতু এখন প্রথমে শিখছো, তো তাই জন্য তোমাদের ট্রিক্সটা ফলো না করাই ভালো হবে। কিন্তু যখন তুমি ইলেকট্রন বিন্যাসটা একদম পুরোপুরি ভালো করে রপ্ত করে নেবে, তখন ট্রিক্সটা ইউজ করলে তোমরা ওই যে কম্পিটিটিভ পরীক্ষার যে ছোট ছোট কোশ্চেনগুলো যেটা খুব কম সময়ের মধ্যে করে নিতে পারবে, সেটা আমি শর্ট করে যেহেতু এটা করছি, তাই জন্য ট্রিক্সটাও তোমাদেরকে শিখিয়ে দিই এখনই, যেটা তোমার ক্লাস 12 এ কমপ্লেক্স কম্পাউন্ড করতেও কিন্তু খুব খুব কাজে লাগবে আর কি, কমপ্লেক্স কম্পাউন্ড যখন করবে। ঠিক আছে, সেটা একটু চলো আমি প্রত্যেকটার অ্যাটমিক নাম্বার গুলো লিখে নিচ্ছি। স্ক্যানাডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এদের প্রত্যেকের অ্যাটমিক নাম্বার আমাদের মুখস্থ হয়ে গেছে। অ্যাটমিক নাম্বার মুখস্থ করার ট্রিক্স বলে দিয়েছিলাম, সোনু তেরি ভি কারমে ফিরসে কোই না কোই যায়গি। তো সেখান থেকে যদি আমাদের প্রত্যেকটা এলিমেন্টের যদি অ্যাটমিক নাম্বার মুখস্থ থাকে, তাহলে আমি কয়েক মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে তার ইলেকট্রন বিন্যাস করে দিতে পারবো। দেখো কিভাবে, সেটা কিভাবে বলছি না, স্ক্যান্ডিয়াম এর অ্যাটমিক নাম্বার কত 21, তাহলে দেখো সবার ক্ষেত্রে পর্যন্ত 18 পর্যন্ত, আর্গন তো আমরা লিখেই নেব, এবং এদের ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা একটু ভালো করে ফলো করো, যে সবার মধ্যে 3d4s আছে। ঠিক, এবার আরেকটা জিনিস বলি কি, দেখো যখন 3d আর 4s লিখে নেবে, লিখে নিয়ে এর যে অ্যাটমিক নাম্বার কত 21,
এবার এটাকে যদি তুমি উল্টো করে লিখো তাহলে কি হবে 12, ঠিক আছে। তাহলে এই 12 প্রথম সংখ্যাটাকে তুমি 3D তে রাখবে আর পরের সংখ্যাটা তুমি 4s এ রাখবে। দেখো প্রত্যেকটা তাই হয়েছে। দেখো টাইটেনিয়ামের ক্ষেত্রে 22, তাকে উল্টো করে রাখলে কি 22ই হবে, 3D তে 2, 4s এ 2। এখন ভ্যানাডিয়ামের কত 23, এটাকে উল্টো করে দাও তাহলে কত হবে 32, তাহলে এটাকে তুমি 32 লিখে কি 3D তে 3 আর হচ্ছে গিয়ে তোমার 4s এ 2টা। তাহলে ক্রোমিয়াম এবং কপারটা তো এসেশনাল, সেটা তো আমরা জানি যে এটা 3D5, এটা তোমাদের একদম মুখস্থ করে নাও। 3D5 4s1 এটা তোমার মুখস্থ করে নিতে হবে। বাকিগুলো দেখো ম্যাঙ্গানিজ এবং আয়রন, ম্যাঙ্গানিজে 25, এটাকে উল্টো করে লিখো কত হবে 52, তাহলে হচ্ছে গিয়ে 5 আর 2। এখন আয়রনেরটা কত 62, দেখো 6 আর 2। একরকম কোবাল্টের ক্ষেত্রে 7, 2, নিকেলের ক্ষেত্রে 8, 2। আচ্ছা কপারটা তো এক্সেপশনাল, আর জিঙ্কের ক্ষেত্রে কি 30 এর ক্ষেত্রে তোমার এখানে 10, এখানে 2টা। বুঝে গেছো? সিম্পল ট্রিক্স, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা একই রকম ভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নের যদি ইলেকট্রন বিন্যাস করতে হয় তাহলে কিভাবে করব? ক্যাটায়নে তো আমরা জানি মানে কি ইলেকট্রনের সংখ্যা কম, আর অ্যানায়ন মানে কি ইলেকট্রনের সংখ্যা বেশি। তাহলে ক্যাটায়ন সাপোজ ধরে নাও তোমার ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস করতে বলেছে Ca2+, তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? তার জন্য কি করবে, প্রথমে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে নেবে। করে নেওয়ার যখন হয়ে যাবে তখন ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস চট করে ফেলো। ক্যালসিয়ামের কত 20 হয়, তাহলে কি হবে 1s2, তারপরে 2s2, তারপরে 2p6, তারপরে 3s2, তারপরে 3p6, তারপরে 4s2 হয় এটা, তাই তো, কারণ 3 তে ইলেকট্রন থাকে না। তাহলে এটা হয় সাধারণত। তাহলে দুটো ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে কপারের, এটা তো কপারের ইলেকট্রন বিন্যাস হলো, তাই তো, সরি এটা তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো, তাই তো। এবার যেহেতু তোমার এই ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস এটা হলো, যেহেতু দুটো ইলেকট্রন বের হয়ে গেছে, এবার যখন আমরা ইলেকট্রন গুলো বের করবো সবসময় মনে রাখবে বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রনটা বের হবে। তাহলে কি বাইরের কক্ষপথ মানে কি, এখানে 4s টা বাইরের কক্ষপথ, তাহলে এখান থেকে দুটো ইলেকট্রনকে তুমি বার করে দাও, বের করে দিলে তাহলে যেটা হবে সেটা হবে কি Cal2+ এর ইলেকট্রন বিন্যাস সেটা হবে। তাহলে ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস আমার এটা হবে। আচ্ছা একই রকম চলে আসো নেক্সট, তোমাকে যদি বলে যে ক্লোরিন Cl- এর ইলেকট্রন বিন্যাসটা লিখো, তাহলে কি করবে, প্রথমে আগে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করে নাও। ক্লোরিনের কত হয় 17, তাহলে কি হবে 1s2, 2s2, 2p6, তারপরে 3s2, তারপরে 3p6, তারপরে 3p6 হবে কি, কটা হয়েছে তোমার এই পর্যন্ত কি কটা হলো 10টা, আর এখানে দুটা 12টা, তাহলে 12টা, তাহলে নেক্সট কত থাকলো, নেক্সট তোমার কি 5টা থাকলো না, তাহলে 5টা মানে কি এখানে 5টা ইলেকট্রন থাকবে, তাহলে এখানে 5টা থাকলো। এটা হলো তোমার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এবার যখন Cl- এর ইলেকট্রন বিন্যাসটা করবে তখন তোমার কি হবে, একটা ইলেকট্রন অতিরিক্ত তোমার কোথায় ঢুকবে না, শেষ কক্ষপথের মধ্যে ঢুকবে। তো তাহলে নেক্সট যদি শেষ কক্ষপথের মধ্যে ঢুকে তাহলে কি করবো, এই পর্যন্ত যা আছে তাই তো থাকবে, আর বাকি এখানে কি হবে তোমার 3p6 এর মধ্যে মানে 3p5 এর জায়গায় কি হয়ে যাবে না 6 হয়ে যাবে। তাহলে ওর কনফিগারেশন কি হবে, মানে যা আছে তাই রাখবে, আর বাকি এখান থেকে কি 3p6 করে দেবে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে যে কিভাবে হলো যে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসটা। তাহলে একই রকম ভাবে তোমার যদি এই সন্ধিগত মৌলগুলো যদি করি, ধরো তোমার Mn তোমার 5+, ঠিক আছে, Mn5+ এর তোমার ইলেকট্রনিক কনফিগারেশন বের করতে বলেছে, মানে ইলেকট্রন বিন্যাস করতে বলেছে। তো তাহলে কিভাবে করবে, তাহলে প্রথমে আমরা কি করব, ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা করে নাও। ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস কি হবে বলো, 1s2, 2s2, 2p6, তারপরে 3s2, তারপরে 3p6, তারপরে 3d5 থাকে, আর 4s2 থাকে। এবার কটা ইলেকট্রন বের হয়েছে, 5টা ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে বের করবে কোথায় থেকে, বাইরের কক্ষপথ থেকে বের করবে। তাহলে প্রথমে কি করো, এস থেকে দুটো ইলেকট্রন বের করে দাও, তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন বের হয়ে গেল এস থেকে, তাহলে আরো 3টা ইলেকট্রন বের করতে হবে। এবার যখন এখান থেকে আর ইলেকট্রন নেই বাইরের কক্ষপথে, তখন ভেতরের কক্ষপথে 3d থেকে বের করবে। তাহলে কি করবে, এবার যখন তোমার এখানে 3টা ইলেকট্রন যদি বের করে দাও, 5 থেকে 3টা বাদ দিয়ে দাও, তাহলে কটা পড়ে থাকবে, 2টা। তাহলে তখন কি হয়ে যাবে, ওর ইলেকট্রন বিন্যাস কি হবে না 3d2 হয়ে যাবে লাস্টের কক্ষপথে। এবং এটাকে আমরা এইভাবেও লিখতে পারবো না যে এটুকুকে তো আমরা লিখতে পারি আর্গন, তাহলে আমরা কি লিখবো, এটুকু আর্গন লিখে দিলাম, আর ওখান থেকে তোমার 3d2 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কি Mn5+ এর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এটা হচ্ছে তোমার Mn5+ এর ইলেকট্রন বিন্যাস, ঠিক। একই রকম ভাবে বলা হয়, যদি তোমাকে বলে কোবাল্ট 3+ এর ইলেকট্রন বিন্যাস করো, কোবাল্ট 3+ এর ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কিভাবে করবে, প্রথমে কোবাল্টের ইলেকট্রন বিন্যাস করে নাও। কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d7, 4s2। এটা হচ্ছে কোবাল্ট এর ইলেকট্রন বিন্যাস। এবার কোবাল্ট যদি 3+ হয়, কোবাল্ট যদি 3+ হয় তাহলে কি হবে, তাহলে 3+ হলে কি হবে, তোমার বাইরে দুটোকে বের করে দাও, আর একটা কি এখান থেকে বের হবে, তাহলে এখান থেকে 6টা হয়ে যাবে। অর্থাৎ কি, তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারবো না যে আর্গন প্রথমে লিখে নিলাম, তাহলে এই পর্যন্ত তোমার আর্গন হয়ে গেল, বাকি যে 3d আছে তাহলে 3d6, এটা হয়ে গেল কি কোবাল্ট 3+ এর ইলেকট্রন বিন্যাস।